দর্শক স্বাগত জানাচ্ছি। দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা, সহযোগিতা ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আমি আশিকুর রহমান অপু আছি আপনাদের সঙ্গে। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে একটা আলাদা প্রেক্ষাপটে চলছে, একটা নতুন যাত্রা, অন্তর্বর্তী সরকার। সেই সরকারের সামনে নানান চ্যালেঞ্জ আসছে, নানান রকম নতুন পদক্ষেপ তাদের নিতে হচ্ছে। তাদের সামনের চ্যালেঞ্জগুলো তাদের ঠিক কোন দিকে দেখতে হবে, এই বিষয়গুলো জানার জন্য, বোঝার জন্য আমরা আজকে অতিথি হিসাবে পেয়েছি জনাব মাসুদ কামালকে। স্বাগত জানাচ্ছি। আমরা তার কাছে শুনব, শিরোনাম দিয়েছি গণ অভ্যুত্থানের পর। আমি প্রথমে একটু এভাবে জিজ্ঞেস করতে চাই, গণ অভ্যুত্থানের পর বেশ কিছুটা সময় পার হয়ে গেল, একটা সরকার থিতু হয়েছে বলা যায়, তারা তৈরি হয়েছে, সবাই শপথ নিয়েছেন এবং এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছে আজকে পর্যন্ত, আপনি কিভাবে দেখছেন? দেখেন, গণ অভ্যুত্থানটা যদি আমরা ধরি তাহলে সেটা আপনার হয়েছে 5 তারিখে, আজকে 14 তারিখ, মানে প্রায় 10 দিনই বলা যায়। 10 দিনের মধ্যে প্রথম 3 দিন গিয়েছে দেশে কোনো আসলে সরকার ছিল না। 8 তারিখ পর্যন্ত 8 তারিখ পর্যন্ত আমরা এমন একটা পরিস্থিতি ছিলাম যেটাকে বিভীষিকাময় পরিস্থিতি বলা চলে, সরকারবিহীন একটা পরিস্থিতি। তখন যারা নাকি দস্যু, যারা নাকি ডাকাত, দুর্বৃত্ত, তারাই রাজ করেছে। কিন্তু আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার কাছ থেকে মোবাইলটা ছিনতাই করে নিয়ে গেলো, আপনি যে কমপ্লেন করবেন এই জায়গাটা তো ছিল না, থানাগুলো অন্ধকার ছিল। তো সেরকম একটা পরিস্থিতি আমরা কিন্তু 3 দিন পার হয়ে আসছি। তারপর ধীরে ধীরে নতুন সরকার আসছে, শপথ নিয়েছেন ওনারা, নতুন অন্তর্বর্তীকালীন যে নামে আপনি অভিহিত করেন, তারা তো সরকার, তারা তো মিনিস্ট্রিতে বসছে, তারা তো মন্ত্রী চেয়ারে বসছেন, তাদেরকে আমি মন্ত্রী বলবো। এইটা কিন্তু নর্মাল সময় যখন একটা ইলেকটেড গভর্নমেন্ট আসে, তাদের চেয়ে এদের উপর চাপটা বেশি, এদের উপর প্রত্যাশাটা বেশি। কারণ একটা ইলেকটেড গভর্নমেন্ট কিন্তু নির্বাচনের সময় একটা ম্যান্ডেট দেয় যে আমি গেলে এগুলি করব। তখন জনগণ, যদি সেটা গণতান্ত্রিক রাষ্ট্র হয়, স্বৈরাচারী রাষ্ট্র হলে তার এক কথা, যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় তাহলে জনগণ করে কি ওই ম্যান্ডেটের সঙ্গে মিলিয়ে নেয় যে তারা সেই কাজগুলো ঠিকমতো করছে কি করছে না। এবার কিন্তু ম্যান্ডেট এই 10 জন দেয়নি, এই 16 জন 17 জন কিন্তু ম্যান্ডেট দিয়ে আসেনি, এদের উপর একটা ম্যান্ডেট আপনি চাপিয়ে দিয়েছি। তারা সবাই চাচ্ছি যে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটা সরকার চাই, আমরা এমন একটা পদ্ধতি চাই যে পদ্ধতিটা নেক্সট কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেবে না, এটা চাচ্ছি। এখন এই কথাটাই যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কি কি চান, আর যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি কি চাই, দেখা যাবে আমার আপনার মধ্যে 100টা পয়েন্টের মধ্যে মিল আছে মাত্র 10টায়, আর 90টাতে আপনি ভিন্ন চান, আমি ভিন্ন চাই। যে কারণে এদের উপর চাপটা বেশি। জনগণ এদের কাছে কি কি চায়, মানে চাওয়াটা বহুমুখী এবং চাওয়ার শেষ নাই, এক একজনের এক এক রকম চাওয়া। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, কালকে সালমান রহমান এবং আনিসুল হক ধরা খেলো, ধরা খাইছে, বেজ্জতি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, চাওয়াটা কি? একটা রিক্সাওয়ালাকে বলেন তো ওনাদের নিয়ে আপনি চাওয়া কি? রিক্সাওয়ালা বলবে কি আমি দুইটা যদি থাপড়াইতে পারতাম, ওটা হলো আমার চাওয়া। ওর চাওয়া কিন্তু থাপড়ানো, ও জানে। অথবা আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি কিন্তু রিক্সাওয়ালার কাছাকাছি বলবো, আমি বলবো কি ওরে জেলে নিলে কিলাম, জেলে নিলে তো 2 দিন পরে জামিন পাবে, আবার সে বিএমডব্লিউতে ঘুরবে, আবার সে এই মামলা চলবে, লাভ নাই। বরঞ্চ ফিজিক্যালি অ্যাসল্ট করা দরকার। আমি কিন্তু থাপড়ানোর পক্ষে, মারার পক্ষে না, থাপড়ানোর পক্ষে। একটা রিক্সাওয়ালা সালমান রহমানকে থাপড়াইতেছে, এই দৃশ্যটা আমাকে যদি আপনি ভিডিও করে দেন, এর জন্য কিন্তু আমি 50,000 টাকা পর্যন্ত খরচ করতে রাজি আছি, কারণ এটা আমার মনের ক্ষোভ। আবার যে শেয়ার বাজারে বিনিয়োগ করেছে হয়তো এক সময়, তার অন্য একটা ক্ষোভ, তারা অন্য একটা ক্ষোভ আছে। কাজে মানুষের প্রত্যাশাগুলো কিন্তু এই সবগুলি প্রত্যাশা কার কাছে? এই সরকারের কাছে। কাজে এই সরকার কিন্তু পিকনিক করতে আসে নাই, মাইন্ড ইট, এটা কিন্তু পিকনিক করতে আসে নাই। আমাকে একটা পোস্ট আপনি দিয়ে দিলেন, আমি হঠাৎ করে মন্ত্রী হয়ে গেলাম, আমি কখনো ভাবি না। ওই যে আগে শুনতাম না যে বাগদাদের রাস্তায় হাতি ছেড়ে দিত, একদিনের বাচ্চা একজনকে উঠাই নিয়ে আসলো, এটা কিন্তু সেটা না। বিশাল দায়িত্ব আপনার উপর। আপনি সংস্কার করবেন। কি সংস্কার করবেন? একটা প্রচলিত পদ্ধতি চলছে, একটা জিনিস চলছে দেশে, সেই সিস্টেমটাকে আপনি চেঞ্জ করবেন। কঠিন কাজ, কিভাবে করবেন এটা নিয়ে অনেকে কাজে আমি মনে করি যে এখনও হয়তো 10 দিন হয়ে গেছে, এখনও হয়তো মন্তব্য করা সঠিক হবে না, শোভনও হবে না, কিন্তু তারপরেও একটা ব্যাপার কিন্তু আছে। আমি একটু যদি সময় দেন একটু ব্যাখ্যা করে বলি। যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, যখন একটা ক্রিকেট টিম বাইরে যায়, নির্বাচকরা একটা টিম নির্বাচন করে, আপনি দেখি, আমি জীবনে ক্রিকেট খেলি নাই,
আমিও কিন্তু একটা মন্তব্য করি, টিমটা ভালো হয় নাই, অমুকের বদলে অমুককে তার নেওয়া হতো। ভাতিজাকে নিছে, অমুকে তার আত্মীয়কে নিছে, আমরা কিন্তু মন্তব্য করি। এবং দেখা যায় 10 জনের মধ্যে 7 জনই মন্তব্য করছে টিমটা কিন্তু ভালো হয় নাই, একটা স্পিনার কম হয়ে গেছে, একটা অমুক, বিরাট জ্ঞানী কিন্তু আমরা মন্তব্য করছি। আমাদের এটা প্রত্যাশা টিমের উপর, যে টিমটা যাওয়ার আগেই আমার প্রত্যাশা মেটাতে পারলো না, আচ্ছা ফাইন, তারপরে সেই টিমটা গেল, যে টিমটা অভাবিতভাবে ভালো করে ফেলাইলো, আমি খুশি হই না? আমি কিন্তু খুশি হই। আমার অপছন্দের টিম গিয়েছে কিন্তু ভালো করেছে, সেটা আমাকে কিন্তু এক ধরনের হ্যাপিনেস দেয়। তো আমিও কিন্তু ওরকম বলতে পারি যে টিমটা কেমন হয়েছে আপনি জিজ্ঞাসা করেন, সেটা একটা উত্তর আসছে আমার কাছে। কিন্তু আমি বলবো, যদি আমি মনে করি টিমটা ভালো হয় নাই, তারপরে যদি এই টিম ভালো করে, যদি আমার সেই চিন্তাটা ভুল প্রমাণিত হয়, তাহলে কিন্তু আমি সবচেয়ে বেশি খুশি হব। কারণ আমরা একটা প্রত্যাশা নিয়ে মাঠে নামছি, আর এমন একটা প্রত্যাশা, এমন একটা সুযোগ, এমন একটা বাস্তবতা তৈরি হয়েছে এখন, যে আপনি এই সুযোগটা কিন্তু দ্বিতীয়বার পাবেন না। যদি আমরা এইবার মিস করি, আর আমরা পাবো না। কাজেই এদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার উপর জাতির প্রত্যাশাটা অনেক। একটা ঝামেলা বলবো, সেটা হচ্ছে যে কোনো নির্বাচিত সরকার হলে তারা 5 বছরের একটা ম্যান্ডেট নিয়ে আসে বাংলাদেশের আইনে। ফলে মানুষ অপেক্ষা করে, এই কেবল তো 10 দিন গেল, কেবল তো 1 মাস গেল, কেবল তো 1 বছর গেল। এই সরকারের ক্ষেত্রে কিন্তু এই এই ধৈর্যটা মানুষের নেই। না, এই ধৈর্যটা এখনো ধৈর্য হারা হয়েছে আমি দেখি না, ধৈর্য হারা হবে। আপনি 6 মাস পরে দেখবেন ধৈর্য হারার চেহারাটা। কারণ কি, ধৈর্য হারা হবে পলিটিক্যাল পার্টিগুলো। কারণ যেমন বিএনপি প্রথম 2 দিন তো ভাবখানা এরকম, তারা ক্ষমতায় এসে পড়ছে, তাই না? তারা মিটিং টিটিং করতেছে, তারা ক্ষমতায় চলে আসছে, কিন্তু তারা কিন্তু পাবলিক সেন্টিমেন্টটাকে ফিল করতে পারে নাই, যে পাবলিক আসলে কী চায়। পাবলিকের মধ্যে আমি স্পষ্ট বলতে শুনছি, আমি ফেসবুকেও দেখছি অনেকে নানা রকম মিম তারা করতেছে, ট্রল করতেছে, যে একজনকে বললাম আপনি চলে যান, পরে দেখলাম আরেকজন উকি দিচ্ছে, হ্যাঁ, এরকম তো আপনিও দেখছেন, বহু দেখছেন এগুলো। তার মানে কি, এরা একেও চায় না, ওকেও চায় না। তারা মনে করে এও স্বৈরাচারী, যে আসবে সেও স্বৈরাচারী, তার তৃতীয় কাউকে চায়। সেই তৃতীয় যাকে চায়, তার কি জন্ম হয়েছে? তাকে তো আমি দেখতে পাচ্ছি না, তাকে দেখেন আমি দেখতে পাচ্ছি না। এখন সেটা কীভাবে মানুষের ওই প্রত্যাশা যারা করছে, তাদের প্রত্যাশা আপনি কীভাবে মেটাবেন? আপনি বলবেন না একে আমি ভালো বানিয়ে ফেলাবো। ভাই, ভালো বানানো যায় না, ভালো হয়ে জন্ম নিতে হয়। এটা কিন্তু কঠিন ব্যাপার। তো সেক্ষেত্রে কি হবে আমি জানি না। আমি এখন পর্যন্ত আশাবাদী, ওনারা কি করবেন দেখা যাক। তবে যে টিম দেখছি, টিমের যে মেম্বারগুলি দেখছি, সেই মেম্বারগুলির সম্বন্ধে কিছু সম্পর্কে তো জানি, যাদের সম্পর্কে জানি তাদের নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছি না। আর যাদের সম্পর্কে জানি না তাদের নিয়ে কোনো বক্তব্য নেই। বক্তব্য নেই কোনো, যে একটা প্রবাদ আছে কিন্তু, যে আপনি মনে করবেন যে ওই লোকটা ততটা ভালো যার সম্পর্কে আপনি যত কম জানেন, কম জানলে পরে আপনি জানি না সে ভালো না মন্দ, তো আমি ধরে নিচ্ছি সে ভালো। কিন্তু যাদের সম্পর্কে জানি তাদেরকে মাঝে মাঝে আমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখছি যে এত বড় কাজের জন্য এই লোকগুলি একটু বেশি আশাবাদী হচ্ছি আমরা। তারপরে দেখা যাক কি হয়। আমি কিন্তু একটা কাঠামোগত বা গুণগত পরিবর্তন দেখছি। ধরেন রাজনৈতিক দলগুলো যখন সরকার গঠন করে, সরকারটাই তখন চালায়, রাজনৈতিক দলগুলো সাপোর্টিং হিসেবে হয়তো মাঠে থাকে। কিন্তু এখন যাদের গণঅভ্যুত্থানের কারণে, ছাত্রদের কথা বলছি, শিক্ষার্থীদের কথা বলছি, এই সরকারটা গঠন হলো, তারা কিন্তু ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করা যাবে না। এটাকে কীভাবে দেখছেন? দেখেন, এখানে না দুটো জিনিস কি, যারা চাপ দিচ্ছে তাদের চাপ দেওয়ার নৈতিক অধিকার আছে। কারণ তারা কি পায়নি ওটার আলোকে কিন্তু তারা নির্ধারণ করছে তারা কি চায়। এটা আমি অন্যায় মনে করি। তারা চাপ দিতেই পারে, তারা তাদের বক্তব্য বলতেই পারে, এই বলাটা অন্যায় না। সমস্যাটা হলো সেটা কিভাবে বাস্তবায়ন করতে হবে সেই দায়িত্বটা যেন তারা না নিয়ে নেয়। সেই দায়িত্বটা যারা সরকারে আছে তাদের উপর দিতে হবে। তারা কেবল তাদেরকে ইনফর্ম করবে আমরা কি চাই। আমরা ছোটোবেলায় কি বলতাম, ঈদের সময় কিন্তু আমাকে একটা লাল জামা দিতে হবে। কাকে বলতাম? বাবাকে বলতাম। যে লোকটাকে আমি বাবা মেনেছি তাকে বলতাম, গার্জিয়ানকে বলতাম। এখন যদি বলতাম এটা এইভাবে সেলাই করতে হবে, আমার কাছে দর্জির কাছে নিয়ে যাও, দর্জিকে আমি দিব, ইনস্ট্রাকশন দিব, তা কিন্তু হবে না। তরুণদের তো একটা ভয় আছে, সেটা হচ্ছে যে 16 জন উপদেষ্টা আছেন তাদেরকে নিয়ে না, তারা যাদেরকে দিয়ে কাজ করাবে, যে প্রশাসনটা মাঠ পর্যায়ে আছে, এই প্রশাসনটা তো দীর্ঘদিন একটা অভ্যাসে আছে। তরুণদের ভয়ের জায়গাটা কিন্তু ঠিক ওই জায়গাটা। দেখেন, আপনি একটা বেসিক পয়েন্টে আসছেন।
তরুণদের এই ভয়কে আমি অনার করি। কারণ আমি মনে করি স্বৈরাচারের প্রশাসন দিয়ে, স্বৈরাচারের আমলাতন্ত্র দিয়ে স্বৈরাচারের গড়ে ওঠার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে চেঞ্জ করা সম্ভব না। এটা আমি বেসিক্যালি, বঙ্গবন্ধুর ভুলটা ওইটাই ছিল না। কিন্তু আপনি তো এই বিশাল কর্মী বাহিনী বাদ দিয়ে কাজ করতে পারবেন না। কেন বাদ দিয়ে কাজ করতে হবে? এই কর্মী বাহিনী যা কিছু করবে এই সরকারকে ব্যর্থ করার জন্য করবে, বাদ দেওয়া সম্ভব না। তাহলে এই লাখ লাখ সরকারি কর্মচারী বিভিন্ন স্তরে, লাখ লাখ বলছি না, ডিসিশন মেকিং এ বলছি, আচ্ছা, যারা ডিসিশন মেকার, চেঞ্জ করতে হবে ভাই। আপনি দেখেন একটা লক্ষ্য করেন তো, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তার মাঝখানে 2 দিন ধরে বক্তব্য শুনলাম, টিভিতেও দেখলাম, উনি কথা বলতেছেন, পেছন দিয়ে দেখবেন বক পাখির মতো উকি দিয়ে একজনের মুখ বেরিয়ে দিচ্ছে। সে কে? সে জাহাঙ্গীর আলম। এই জাহাঙ্গীর আলম মালটাকে, উনি হলেন সেই জিনিস যে নাকি 2024-এর নির্বাচনের কুশীলব। 2000-এর নির্বাচন তো সে হ্যান্ডেল করছে রে ভাই, সে করছে। এখন 2024-এর নির্বাচন যিনি করেন, তাকে যদি আমি আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসাবে পাই এবং তাকে যদি আমি কন্টিনিউ করতে চাই, সে তো ওই জিনিস রে ভাই, সে তো ওই কাজই করবে। তো তার দ্বারা জননিরাপত্তা সম্ভব না। এমনকি আমি কালকে একটা ভিডিও দেখলাম যে ওই আপনার কি বলে ওয়ারির যে ছিল এডিসি না ডিসি, ওই যে ইকবাল সাহেব, সে একটা ভিডিও দেখাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে একটারে গুলি করে মারি পইরা যায়, আবার আরেকটা খারায় যায়, এদের তো থামাইতে পারতেছি না। কি দুঃখ তার, গুলি করে থামাইতে পারতেছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে কে ছিল? এই জাহাঙ্গীর আলম ছিল। তো জাহাঙ্গীর আলম কি, সে সর্বব্যাপী ঈশ্বরের মতো হয়ে গেছে। ঈশ্বর যেরকম সর্বব্যাপী, উনিও সর্বব্যাপী হয়ে গেছেন। যে সরকার আসে উনি আসেন। নো, এটা হবে না, এটা হওয়া উচিত না। আমি তো বলি, দেখেন আপনি আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা ভাবেন আপনি একবার। আমি একটা সিম্পল কথা বলি আপনাকে। স্বাধীনতা যুদ্ধের সময় 15ই ডিসেম্বর পর্যন্ত যে লোকটা সচিবালয়ে সচিব ছিল, পাকিস্তানের পক্ষে কাজ করছে, সেই লোকটাকে 16ই ডিসেম্বর বিজয় দিবসের পরে তাকে আপনি সহায়তে পারেন নাই। সে তখনও সচিব। যে লোকটা এতদিন পাকিস্তানকে সার্ভ করলো, একদিন সূর্যাস্ত হয়ে গেল, সূর্যোদয় হলো, তারপর সঙ্গে সঙ্গে সে বাংলাদেশের পক্ষে চলে আসলো না? সে আসে নাই। সে মনে মনে তখনও পাকিস্তানের পক্ষে ছিল, সে মনে মনে তখনও বাংলাদেশের বিপক্ষে ছিল, এবং ছিল বলেই 3 বছরের মাথায় বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে। তারাই চালাইতে দেয় নাই। এইবারও তাই হবে না। এই ডিবেটটা তো খুব পুরাতন ডিবেট। আপনি একবারে নতুন মুখ দিয়ে আনারি মুখ দিয়ে চালাবেন নাকি অভিজ্ঞতার উপর নির্ভর করবেন? আবার অভিজ্ঞরা যদি প্রশ্নবিদ্ধ হয়, ফলে 2 রকম যুক্তি আছে। অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন আছে। শ্রমিক হিসেবে অভিজ্ঞতার মূল্য আছে এই সমস্ত। এটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি টাইম। শ্রমিক হিসেবে যারা বাস্তবায়ন মূল্য আছে, কিন্তু যারা ডিসিশন মেকার হবে, আমি মনে করি সচিব, অতিরিক্ত সচিব পর্যন্ত কোনো আগের সরকারের লোকগুলিকে রাখা উচিত হবে না। কারণ ওনারা ডিসিশন মেকিং কিন্তু কলমের এক খোঁচায় মন্ত্রীর অনেক সিদ্ধান্তকে তারা কিন্তু ভিন্ন পথে প্রবাহিত করতে পারে। এটা আমি মনে করি ডিজাস্টার হবে। এটা আমি মনে করি, আমার মনে করা ভুল হইতে পারে। আমি তো অথরিটি না রে ভাই, আমি একজন নাগরিক হিসেবে আমি মনে করি, আমার প্রত্যাশা এদের দ্বারা আপনি এটা ঠিক করতে পারবেন। গণ অভ্যুত্থানের লিড দেওয়া ছাত্ররাও মনে করে, অন্তত এখন পর্যন্ত তাদের দাবি দেওয়ার মধ্যে এগুলো আমরা দেখছি। আরেকটা জিনিস বলা হচ্ছে যে প্রতিটি মন্ত্রণালয়ে সহকারী হোক বা বিভিন্ন কাঠামোতে হোক, যারা এই আন্দোলনটা করে সাফল্য এনে দিয়েছে তাদের সংযুক্তি। এই প্রস্তাবটা খুব বেশি আলোচনা হচ্ছে না। এই বিষয়ে আপনার মত পছন্দ করছি না। কেন? এটা আমি চাচ্ছি না। আমি যেটা চাচ্ছি, এমনকি আমি 2 জন লোককে যে মন্ত্রিসভায় নেওয়াটা, এটাও আমি পার্সোনালি পছন্দ করি নাই। আমি ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা তো অবশ্যই দেবো। আমার জিনিসটা হলো কি, উচিত ছিল যেটা, সেটা হলো এই ছাত্ররা একটা কমিটি করবে। সেটা লিয়াজু কমিটি বলেন, যা বলেন তা বলতে পারেন আপনি। এবং সেই কমিটি কয়েকটা স্তর থাকবে। ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় আছে, এক মন্ত্রণালয় একটা কমিটি করলো, কোনো সমস্যা নাই। 20 জন 30 জন একটা কমিটি। সেই কমিটিটা একটা সার্টেন টাইম পর পর ওই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তার সঙ্গে বসবেন, বসে আরও 2টা কাজ করবেন। ওনারা কি চান সেটা পুনর্ব্যক্ত করবেন। আমরা কিন্তু সংসদীয় কমিটির যে কার্যক্রম দেখেছি অনেকটা ওরা বসবে এরকম, এবং তারা বলবে কি চায় সেটা বলবে, এবং আপনারা যেভাবে করছেন সেখানে আমাদের কোথায় কোথায় আপত্তি সেটা বলবে। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে উনি যাবেন, এটা ঠিক না। এটা ঠিক না কেন? বাস্তবায়নের ক্ষেত্রে যাওয়ার জন্য যে অভিজ্ঞতাটা দরকার সেটা ওনাদের এখনো হয় নাই। এটা হওয়া সম্ভব না। আপনারা কথা ভাবেন, আজকে থেকে 20 বছর আগে
আপনার যে স্মরণ শক্তি ছিল, আমি আমার কথা বলি, আজকে থেকে 20 বছর আগে আমার যে স্মরণ শক্তি ছিল, একবার শুনে মনে রাখতে পারতাম, সেটা কি এখন পারি না, আমি পারি না। কিন্তু তাই বলে আজকে আমাকে যে পজিশনে দেওয়া হয়েছে, 20 বছর আগে যদি বলতেন যে এক সময় অনেক ভালো করবে, তাকে এখনই বানাই দেবে এই পজিশনে, তাহলে কি আমি তখন চালাতে পারতাম? তাও পারতাম না। তাহলে এখন আমি আগের চেয়ে এই বসতে আসলাম কেন? আসলাম দুটো কারণে। একটা হলো যে আমার মধ্যে কিছু অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা মানে কি, যে আমি ভালো মন্দ ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে বিভিন্ন সময় প্রয়োগ করে করে বুঝেছি যে কোনটা কার্যকর হয়, কোনটা কার্যকর হয় না। এই অভিজ্ঞতার মূল্য একটা আছে। আমি আপনার আর একটা সহজ কথা বলি, আমাদের একটা প্রবাদ আছে না, যে কিছু আছে ধারে কাটে, কিছু আছে ভারে কাটে। ধারা ভারে দেন, ব্লেডের ধার আর চাপাতির ধার কোনটা বেশি? ব্লেডের ধার বেশি। ব্লেড দিয়ে গরু কাটতে পারবেন না, ওটার জন্য গরু কাটার জন্য চাপাতি লাগবে। আর এটা ভার বেশি, আপনি চাপাতি দিয়ে দাড়ি কাটতে পারবেন না। তো দুইটারই কিন্তু জীবনযাপনের জন্য দুইটাই দরকার, ধারও লাগবে, ভারও লাগবে। আমি মানতে রাজি আছি আমাদের স্টুডেন্টদের ধার বেশি, ভারটা এখনো হয় নাই। এই ভারের জন্য ওয়েট করতে হবে। সরকার চালাতে গেলে ধার ভারের সমন্বয় লাগবে। ধারটা তারা এদের কাছ থেকে নিবে, ভারটা তারা প্রয়োগ করবে। ব্যালেন্স, এই সিনক্রোনাইজিং যত ভালো হবে তত ভালো হবে। একটা জিনিস আমি আবারও বলি, দেখেন, এটা কিন্তু নর্মাল কোনো সরকার না রে ভাই, এটা এমন একটা সরকার যে নাকি আগামী সরকারগুলি কেমন চলবে সেটা নির্ধারণ করে দেবে। আমরা 5 দশকের বেশি সময় পার করে আসা একটা দেশ, 5 দশকে কেমন চলেছে, কিভাবে সরকার নির্বাচন হয়েছে, এগুলো আপনি আমার থেকে অনেক ভালো জানেন। এই সরকার সেগুলো ঠিক করে দেওয়ার জন্য মানে কতটুকু সময় পাবে, কতটুকু পাওয়া উচিত, বাস্তবতাটা কি? এটা ডিপেন্ড করবে কীভাবে আমি বলি আপনাকে, এটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড। যেমন ধরুন আমি আপনাকে বললাম যে আমার এখানে একটা দেয়াল বানাইতে হবে, এই দেয়ালটা বানাতে তুমি কতদিন সময় নেবা? যে রাজমিস্ত্রি বানাবে এটা তার যোগ্যতার উপর ডিপেন্ড করবে। কোনো রাজমিস্ত্রি আছে বলে আমি 2 দিনে বানাই দেবো, আবার কোনো রাজমিস্ত্রি আসলে সে 2 মাস সময় নেবে। ঠিক আছে, এখন ডিপেন্ড করবে তার কতটুকু যোগ্যতা আছে, এটা যোগ্যতার উপর। আবার পাশাপাশি কিন্তু যে বানাতে দিয়েছে তারও কিন্তু একটা প্রত্যাশা আছে, তারও একটা ডিজাইন আছে। তুমি 7 দিন লাগাচ্ছ কেন, সে তার উপর খেপে যেতে পারে, তাদের কিন্তু বাদ দিতে পারে। এইটা ভাইস ভার্সা। আবার আমি যদি বলি 1 ঘন্টার মধ্যে বানাই দাও, কিন্তু এরকম একটা কাছাকাছি মডেল আমরা যেটা 111-এর সরকার বলি, কাছাকাছি মডেল বলছি আমি, হুবহু বলছি না, দেখেছি। এবং তাদের উপরেও কিন্তু প্রায় এর কাছাকাছি একরকম দায়িত্ব ছিল, একটা নির্বাচন কাঠামো, নির্বাচন ব্যবস্থা ঠিক করে দেওয়া। হয়তো সেবার একটা ভালো নির্বাচন হয়েছে, কিন্তু পরে সেটা সাস্টেইন করেনি, পরে নানাভাবে কিন্তু পরিস্থিতি পাল্টেছে। আমি আপনাকে বলি 111 যে কাজটা করছে, 111 সঙ্গে কাজ নিতে পারবেন না, 111 কোনো কিছুই চেঞ্জ করে নাই। 111 সরকার আইসা নিয়ে জাস্ট খালি একটা মানে আপনার নির্বাচন ভোটার তালিকা ধান্দাকে থামাইছে। 22শে জানুয়ারি যে নির্বাচনটা হওয়ার কথা ছিল আপনার 2007-এর, এটাকে তারা থামাইছে, আর তারা কোনো কিছু চেঞ্জ করে নাই। নির্বাচন পদ্ধতি আগেরটাই ছিল, রাজনৈতিক দলগুলো ফরম্যাট আগেরটাই ছিল, খুব বেশি পরিবর্তন হয়নি। আর তারা যেটা করছে যে সর্বশেষ সরকারে যারা প্রতিনিধি ছিল তাদের দৌড়াইছে, তাদের দৌড়ের উপর রাখছে, কাজের মধ্যে এটাই করছে। তারা প্রকারান্তরে আওয়ামী লীগের পক্ষে ছিল, মানে যা করেছে আওয়ামী লীগের পক্ষে গিয়েছে, আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যা করা দরকার তাই করছে। কিন্তু এখন পর্যন্ত কি এই সরকারের ভাবভঙ্গিতে মনে হচ্ছে তারা বিএনপির পক্ষে আছে? নো। তারা এখন এই সরকারের ভাবভঙ্গি হলো এরকম যে আওয়ামী লীগ বিএনপি ওটা দিয়ে আপনি 2 ভাবে ভাবতে পারেন। একটা ভাবনা হলো যে আওয়ামী লীগ বিএনপি আমরা কারো পক্ষে না, আরেকটা ভাবনা হলো আওয়ামী লীগ বিএনপি কাউকে আমরা ক্ষতি করতে চাই না, সবাই আসেন। তরুণেরা যারা বিক্ষোভ এবং গণবিক্ষোভ করে পালাবদল ঘটালো, তারা একটা রাজনৈতিক দল গঠন করলেও করতে পারে। এইটার সম্ভাব্যতা এবং এটার ফলাফল কিভাবে এখন ভাববো আমরা? না, এখন তারা দল গঠন করতে চাইতেই পারে, এটা অন্যায় কিছু না। এবং সেই দলে যদি মানুষ তাদের উপর সমর্থন থাকে, মানুষ যদি মনে করে যে এই দলের যে আদর্শ, এই দল যা করতে চায় সেটা ভালো হবে, মানুষ সেটা গ্রহণ করতে পারে। আমি মনে করি এরকম একটা সম্ভাবনা আছে, ভালো সম্ভাবনা আছে। ভালো সম্ভাবনা কেন বললাম? মানুষ কিন্তু আমাদের এখানে আপনি যদি হাতে গোনা ধরেন যে আমাদের রাজনৈতিক দল কারা, মানে সরকারে যাওয়ার মতো দল কারা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, বেসিক্যালি কিন্তু এই। তার মধ্যে জামাত এবং জাতীয় পার্টিকে অনেকে মনে করে যে তারা এককভাবে, অথবা তারা প্রধান মুখ হবে না, প্রধান মুখ হবে আওয়ামী লীগ, বিএনপি।
তাদের সঙ্গে ওরা থাকবে সহযোগী মুখ হিসেবে, এরকম অনেকে মনে করে, সত্য মিথ্যা আমি বলতে পারবো না। তো এই দলগুলো কিন্তু মানুষের কাছে এক ধরনের পরীক্ষায় অবতীর্ণ হয়েছে, মানুষ এদেরকে পরীক্ষায় পাশ করিয়েছে, তাদের চেহারা মানুষ দেখেছে, দেখে আবার মানুষ তাকে ফিল করিয়ে দিয়েছে। এই তো এটা ধারাবাহিকভাবে কিন্তু চলছে সে 91 সাল থেকে। তো মানুষ কিন্তু এই দুইটার উপর খুব যে খুশি আমার কাছে তা মনে হয় না। সাধারণ মানুষ যারা রাজনীতি না করে, যারা দলীয় কর্মী নয়, এমন মানুষ কিন্তু এই দুইটা দলের উপর খুব একটা খুশি এটা আমার কাছে মনে হয় না। সেক্ষেত্রে তারা কিন্তু একটা বিকল্প কিছু খুঁজতেছে। সেই বিকল্পটা কে? এখন যেহেতু এই আন্দোলনের মুখ ছিল কিন্তু ছাত্র জনতা, তরুণরা, বৈষম্য বিরোধী ছাত্র, এরা হলো এই আন্দোলনের মুখ। এটা কিন্তু পুরো আন্দোলন না, পুরো আন্দোলনের দেশের মানুষ। এই মুখ যারা, এই মুখকে পুরো আন্দোলনের সাপোর্ট নিয়ে কিন্তু পার্টি করতে হবে অথবা পার্টিকে সামনের দিকে অগ্রসর করতে হবে। সেটা তারা কীভাবে করবে? তাদের আচরণের মাধ্যমে করবে, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে করবে, তাদের কথাবার্তার মাধ্যমে করবে। তারা কিন্তু প্রচুর কথাবার্তা বলছে, সেই কথাবার্তাগুলো কিন্তু মানুষ জাজ করছে। মানুষ বলতে যাচ্ছে, মানুষ বলছে হ্যাঁ ঠিক আছে সময় দেয়, দেখি আরও 15 দিন, দেখি আরও 20 দিন, কিন্তু ইলেকশন তো 20 দিন পরে হবে না, ইলেকশন তো হবে 20 মাস পরে অথবা 2 বছর পরে। ততদিনে কিন্তু এদের একটা চেহারা মানুষের সামনে চলে আসবে। যদি সেই চেহারাটা মানুষের জন্য, মানুষের মনের মধ্যে আস্থার জন্ম দেয়, তাহলে এই রাজনৈতিক দল সফল হবে। আর তা না হলে এই একই গড্ডালিকা প্রবাহে সব যাবে। একটা কথা মাথায় রাখবেন, দেখেন আমার তো একটা স্কুলিং আছে না, আমি কিন্তু কিছু জায়গায় শিখেছি, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি এবং তারপর এই সোসাইটিতে বসবাস করছি। এটি তো আমার স্কুল। এখন এই স্কুলে যা পড়ায়নি তা কিন্তু আমার আচরণে আপনি খুব বেশি আশা করতে পারবেন না। তো এদের স্কুলিং কিন্তু এখানে বসে থেকে আপনি অনেক কিছু করে ফেলবেন, বিষয়টা কিন্তু সেরকম নয়। তো সেই স্কুলিংটা কোথায়? সেটা কিন্তু আপনি যে বাইরের কিছু শিখছেন, আপনি যে ভালো কিছু শিখছেন, যা আমাদের শিক্ষকরা শিখিয়েছে তার বাইরেও কিছু শিখেছেন, তার প্রমাণ কিন্তু আপনার আচরণের মধ্যে আমি খুঁজব। যদি সেটা আপনি দেখাতে পারেন, ইন দ্যাট কেস আপনি আমার সমর্থন পাবেন। আর যদি দেখাতে না পারেন, আপনি আমি সহ সবাই আবার সেই একটা বিশাল হতাশার মধ্যে কিন্তু ডুবে যাব। কাজে আমি বারবার বলি যে নর্মাল যে কোনো সরকারের চেয়ে এদের উপর চাপ অনেক বেশি, এদের উপর সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। এদের সব সময় সতর্ক থাকতে হবে আমি কি কাজটা করছি। এদের প্রত্যেকটা কাজ মানুষ কিন্তু মাইক্রোস্কোপ নিয়ে বসে বসে দেখতেছে, টেলিস্কোপ নিয়ে না, মাইক্রোস্কোপ নিয়ে দেখতেছে, ছোটোখাটো আচরণকে ব্যাখ্যা করতেছে। এটা ওনাদেরকে খেয়াল রাখতে হবে। মানুষ দেখবে, মানুষ কিন্তু বাংলাদেশের মানুষের আর যাই কিছু হোক বা না হোক, যাচাই করার ক্ষমতাটা কিন্তু খুব ভালো। ওই গড্ডালিকা প্রবাহে জিন্দাবাদ বলার লোক খুব বেশি একটা নাই, জিন্দাবাদ বলার লোক খুব বেশি একটা নাই। মানুষ বিচার করতে জানে যে আমার কাকে দরকার, কাকে দরকার না, কি হইলে আমার দেখেন প্রধান দাবিটা কি বলুন তো? এই শেখ হাসিনা যখন তারা এক দফা দাবি করছিল, এরাই করছিল, দাবিটা কি ছিল? শেখ হাসিনার পতন চায় এবং ফ্যাসিবাদের পতন চায়। শব্দটা ছিল ফ্যাসিবাদের পতন চায়। তো ফ্যাসিবাদটা জিনিসটা কি? ফ্যাসিবাদ জিনিস হলো আমি ভালো, আমি সব জানি, আমি যা বলছি এটাই ঠিক, বাদ বাকি সব ভুল। তো বাদ বাকি সব ভুল বলার প্রবণতাটা কি এদের মধ্যে দেখা যাচ্ছে না? যাচ্ছে তো। কিন্তু বাংলাদেশ জুড়েই তো আসলে এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে আপনি ফ্যাসিবাদের ভিন্ন সংজ্ঞা করতেছেন না, যে ফ্যাসিবাদের ডেফিনিশন আপনার জন্য চেঞ্জ হবে না। ধরেন আপনারা যারা স্বাধীনতার পরের প্রজন্ম, স্বাধীনতার পরের প্রজন্ম, তারাও এই আবহে বড় হয়েছেন, আমরাও বড় হয়েছি, এই তরুণেরাও বড় হয়েছে। মানে পুরুষের পর পুরুষ বা প্রজন্মের পর প্রজন্ম এই ফ্যাসিবাদী মনোভাব নিয়ে বড় হয়েছে। এটা বের হবে কিভাবে? শুনেন, এই জন্যই কিন্তু আমি শুরু থেকে বলছিলাম যে স্কুলিংয়ের কথা। এই স্কুলটা তো আছে। এখন যখন আপনি বিপ্লবের কথা বলবেন, যখন আপনি অভ্যুত্থানের কথা, সংস্কার পরিবর্তনের কথা বলবেন, তখন এই স্কুলিংয়ের বাইরে আপনাকে আসতে হবে। এটা কতজন আসবে? এটা তো একটা হিউজ পপুলেশন। মানুষের কিন্তু প্রত্যাশা আছে, মানুষ কি চাচ্ছে। আপনি যদি জিজ্ঞাসা করেন তুমি আসলে কী চাও বলো তো, মানুষ বলতে পারবে না সে কী চায়, খালি বলবে কি ভালো কিছু চাই। কারণ এই ভালোটা তো অ্যাবস্ট্রাক্ট, তাই না? কারণ এই ভালোটা সবচেয়ে বড় বেসিক যে জিনিসটা, সেই জিনিসটা আমি বলি আপনাকে। মানুষ বেসিক জিনিসটা সে একটু শান্তিতে থাকতে চায়। এটা আমি আগেও বহুবার বলছি। দেখেন, আমি চাকরি করব, আমি বেতন পাবো, আমি এটা দিয়ে কেনাকাটা করে খাবো, এইটুকু। আমি সরকারকে বলি না, সরকারের কাছে আমার এমন প্রত্যাশা নাই
যে সরকার আমাকে ঘরে যেয়ে আমার বাজারটা করে দিয়ে আসবে। এটা আমি চাচ্ছি না গভর্নমেন্টের কাছে। আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে আমার কাজটা আমিই করব, আপনার কাছে আমি হেল্প চাই না, আপনি আমাকে ডিস্টার্ব করেন না। এই দেশের মানুষের চাহিদা কিন্তু খুব অল্প, যে প্লিজ আমাকে ডিস্টার্ব করেন না, আমার কাজটা আমার করতে দেন। তো সেই জিনিসটা যদি এরা কায়েম করতে পারে। আরেকটা জিনিস হলো কি, আপনি যদি ডিস্টার্ব করলেন কি করলেন না, আপনি দেশটা ভালোভাবে চালাতে পারলেন কি পারলেন না, এটা নির্বাচনের দায়িত্ব, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার থাকবে না। এটা তো শুনেন, একটা সরকার যখন দীর্ঘদিন থাকে না, এই যে আমি প্রথমেই বললাম যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র হবে না। এখন আমলাতন্ত্রে যে লোকটাকে আপনি সহায়তা চান, তার সঙ্গে আলাপ করেন আপনি, সে আপনাকে আধা ঘন্টার মধ্যে বুঝাই দিবে যে সে কত প্রয়োজনীয় সরকারের জন্য। তারপরে তাকে সহায় দেন, সে বিরক্ত হবে না? হবে। কিন্তু প্রশ্নটা এখানেই তো, প্রশ্নটা গণতন্ত্রের মূল বিষয়টা কি, যে সংখ্যাগরিষ্ঠ মানুষ কি চায় সেটা কিন্তু করতে হবে, তাকে তার কথা বলতে দিতে হবে, সে বলুক। বাট সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত তো থাকবে, থাকবে না। এই দেশে আমি তো মনে করি এই দেশে আওয়ামী লীগ থাকবে, এই দেশে বিএনপি থাকবে, জামাত থাকবে, জাতীয় পার্টি থাকবে, সবাই থাকবে। কাউকে নিষিদ্ধ করেন না, নিষিদ্ধ করলে লাভ হয় না, ক্ষতি হয়। আওয়ামী লীগ 14 বছরে জামাতকে নিঃশেষ করতে পারে নাই, চেষ্টা করেছে তো শেষ পর্যন্ত, এবং শেষ পর্যন্ত তো নিষিদ্ধ করছে। কিন্তু আরো খারাপ, এক একটা সময় তো এক একটা পালস থাকে বা একটা ফ্লো থাকে। যেমন এক সময় জামাতের বিরুদ্ধে মানুষের একটা অবস্থান ছিল, এক সময় বিএনপি বিপদে পড়েছিল, এখন আওয়ামী লীগ আবার একই। জামাতের বিরুদ্ধে অবস্থান মানুষের সবসময় ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান মানুষের সবসময় ছিল, বিএনপির বিরুদ্ধে মানুষের অবস্থান সবসময় ছিল। বিএনপির কড়া সমালোচকের অভাব এখনো নাই, আওয়ামী লীগেরও কড়া সমালোচকের অভাব যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখনও ছিল। সব মানুষের মত একরকম হবে না, সব আঙ্গুল সমান হবে না, কিন্তু সবগুলোই মিলেই একটা ঐক্য হতে হবে। একটা জাতি কিন্তু এভাবে গঠিত হবে, এই দেশে সব আওয়ামী লীগ হয়ে যাবে এটা যদি প্রত্যাশা করেন আপনি, যদি আওয়ামী লীগের নেতারা এটা বলে, দ্যাট ইজ কল ফ্যাসিজম। ফ্যাসিজম গাছে ধরে না, এটাই ফ্যাসিজম। তো আপনি সবাইকে মেনে নিতে হবে। আপনার কাছে শেষ প্রশ্নটা ছিল যে নির্বাচন পর্যন্ত তো একসময় যেতে হবে, তার আগ পর্যন্ত এই সরকার কী কী করবে, রোডম্যাপটা কীরকম হওয়া উচিত, কী কী অন্তত থাকা উচিত? দেখেন, সরকারের রোডম্যাপ সরকার ঠিক করবে, তাদের নিশ্চয়ই একটা প্ল্যান আছে, ওই প্ল্যানের মধ্যে আমি ঢুকতেও চাই না, আমি ঢুকতে পারবো না, আমি তো একটা ক্ষুদ্র মানুষ, আমি কীভাবে বলবো। বাট আমার যে বক্তব্যটা সেটা হলো কি, সরকারকে এই রোডম্যাপকে একা একা করবে না, সবাইকে নিয়ে করবে। সবাইকে নিয়ে মানে কি, ধরেন এদেশের অগণিত ভোটার আছে, এদেশের অনেক ভোট প্রার্থী আছে যারা নাকি রাজনৈতিক দল করেন, তাদের এরা সবাই কিন্তু স্টেক হোল্ডার। আপনি বলবেন যে অমুককে বাদ দিয়ে আমি করবো, আমার ইচ্ছে মতো করবো না, আপনাকে সবাইকে আস্থায় নিয়েই কাজটা করতে হবে। লক্ষ্য একটা, লক্ষ্য হলো এমন একটা ব্যবস্থা কায়েম করা, এমন একটা নির্বাচন ব্যবস্থা কায়েম করা, যে নির্বাচন ব্যবস্থার মধ্যে মানুষের যে আকাঙ্ক্ষাটা, মানুষের যে রায়টা, সেটা সঠিকভাবে প্রতিফলিত হবে। এই হলো মূল লক্ষ্য। এটা পাওয়ার জন্য, এটা তো নির্বাচনেরই লক্ষ্য, সবসময় নির্বাচনের মূল লক্ষ্যই তাই, সবসময় নির্বাচনের মূল লক্ষ্য। যখন নির্বাচন থাকে না তখন ওই লক্ষ্য পালিত হয় না। 2018, 2014, 2000, কিন্তু আমাদের চ্যালেঞ্জটা তো একটা নির্বাচন না, আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে ভবিষ্যতে সব নির্বাচনকে সিস্টেম ক্রিয়েট করা। যখন একটা সিস্টেম ক্রিয়েট হবে তো সেটা চলতে থাকবে, তারপরেও ওই সিস্টেমও চেঞ্জ আসবে, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে চেঞ্জ হতেই হবে। কোনো কিছু তো আপনার স্থির না, সবই তো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হবে, কিন্তু একটা ফর্মুলা ক্রিয়েট করতে হবে, এবং সেই ফর্মুলাটা সবাইকে নিয়ে করতে হবে। কেউ যদি যেমন আপনি ইলেকশন করলেন, বললেন জামাত ইলেকশন করতে পারবে না, তাহলে কিন্তু আপনি জামাতকে নিয়ে কিন্তু ইলেকশন করতে পারলেন না। আমাকে ধরুন সবাইকে নিয়ে করতে হবে, তাহলে সবাইকে নিয়ে আপনি কীভাবে করবেন? এটাই হলো মূল লক্ষ্যটা, যে সবাইকে তার মানে গুড বুকে নিতে হবে, এবং সবার গুড বুকে নিজেকে থাকতে হবে। আমি প্রথমে বলছি, কিন্তু এটা কিন্তু একটা কঠিন কাজ। একটা দলীয় সরকারের জন্য কিন্তু সবাইকে খুশি করার কোনো প্রয়োজন নাই। সে বলছে আমি একটা ম্যান্ডেট নিয়ে আসছি, এই ম্যান্ডেটে জনগণ সাপোর্ট করছে, আমি এই জনগণের সাপোর্ট এটা চালাবো। এদের কিন্তু তা না, এরা কিন্তু কোনো ম্যান্ডেট নিয়ে আসে নাই, এরা বরং জনগণকে হ্যাপি করতে আসছে, যে আমি আপনার জন্য একটা পদ্ধতি, একটা রাস্তা বানিয়ে দিচ্ছি, যে রাস্তায় গাড়িও চলবে, ট্রাক্টরও চলবে, রিক্সাও চলবে, আপনি হেঁটেও যেতে পারবেন। আপনি সেরকম একটা রাস্তা বানানোর দায়িত্ব নিয়ে আসছেন। পারবেন কি পারবেন না আপনার কর্মকাণ্ডে প্রমাণিত হবে। আপনি মুখে বলছেন আমি পারবো, অতএব আমি বিশ্বাস করে আপনাকে নিয়ে নাচবো, এটা হবে না রে ভাই, এটা পৃথিবীর কোথাও হয় না। 10 দিন গেছে, আরও 20 দিন যাক, না হয় আর 6 মাস যাক, এক সময় কিন্তু মানুষ বিচার করতে, জাজ করতে শুরু করবে। এখন ধরেন কেউ কেউ তো প্রথম দিনই জাজ করা শুরু করে, কেউ কেউ 10 বছর অপেক্ষা করে। আপনি প্রথমে যেটা বলছেন, এক একজনের চাওয়া চাহিদা এক এক রকম, এটাকে সামাল দেওয়ার
উপায় কি? এই যে ধরেন একজন উপদেষ্টা একটা রাজনৈতিক দল সংস্কার করতে চাইলো, সাথে সাথে তার পদত্যাগের জন্য জেলা জেলা আমরা বিক্ষোভ দেখলাম, ফলে চাওয়া তো এক এক রকম। এখন এখানে এইটা আমি বলছি যে জিনিসটা হলো কি, এই কথাটাই আমি প্রথম থেকে বলতেছি যে আপনি একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, করে আপনি এখন ফ্যাসিবাদী আচরণ করছেন, এটা তো হবে না। আপনি জামাতকে নিষিদ্ধ করছেন, খুব খারাপ করছেন কাজটা। আবার আপনি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছেন, এটাকে আমি ভালো বলবো কিভাবে? ওই দিন বিএনপির এরা দেখলাম প্রকাশ্যে জনসভা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। এটা বলার কারণে শাস্তি হওয়া উচিত। এটা তার মত, সে প্রকাশ করতে পারে, সে তার দলীয়, এটা এটা চলবে না। সবাই সমানত কথা বলবেন, আপনি নিষিদ্ধ কথা বলতে পারবেন না। আপনি কেন বলবেন নিষিদ্ধ? এটাও ফ্যাসিজম হয়ে যাচ্ছে কিনা? না, আপনি নিষিদ্ধ ফ্যাসিজম হবে কেন? আপনি নিষিদ্ধ কথা বলবেন কেন? আপনি একজনের গলা টিপে ধরবেন কেন? এটা আমি বলতে পারবো না। আপনি কেন গলা টিপে ধরতে পারবেন না? আপনি তাকে কথা বলতে দেন, জনগণকে সিদ্ধান্ত নিতে দেন, জনগণ কাকে গ্রহণ করবে কাকে গ্রহণ করবে না। সিদ্ধান্তটা জনগণ নেবে, আপনি নেবেন না। তো আপনি যখন নাকি দল করবেন, আপনি আপনার দলকে নিষিদ্ধ করলে, আপনার খালাতো বাইরে নিষিদ্ধ করলে আপনি মন খারাপ করেন, আর অমুককে নিষিদ্ধ করার জন্য আপনি দাবি তুলেন, বা এটা হতে হলে ওনার সঙ্গে আপনার পার্থক্যটা কী? আজকেও তাই হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছেন যে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল হিসেবে আসতে হবে, আমি এর মধ্যে কোনো অন্যায় দেখি না। যারা এটা নিয়ে প্রতিবাদ করছে, যারা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাচ্ছে, আমি তাদের কথার মধ্যে আবেগ দেখি। কিন্তু একটু পরে তারাও সেকেন্ড থট যখন দিবে, চিন্তা করবে, তখন তারা বুঝবে যে এটা কোনো অন্যায় না। দেখেন, আমি আরেকটা কথা বলি আপনাকে, এই কথাটা অনেকে আপত্তি করে। সেই জিনিসটা হলো, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিন্তু সমার্থক নয়। আমি অনেক আওয়ামী লীগারকে চিনি, অনেক আওয়ামী লীগার যারা শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার আচরণে আনহ্যাপি ছিল। তারা বলতে পারতো না, অথবা তাদের সে ভয় ছিল না, কিন্তু তারা আনহ্যাপি। তার ভোট কিন্তু আবার একটা, শেখ হাসিনারও এক ভোট, তারও এক ভোট, ইউনূসেরও এক ভোট, আমারও এক ভোট। কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। যে শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগ থাকবে না? থাকবে। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি হিসেবে থাকবে। আওয়ামী লীগকে পলিটিক্যাল পার্টি হিসেবে রাজনীতি করতে দিতে হবে, না দিলে কিন্তু এই সরকার অর্থহীন হয়ে যাবে। তখন জামাতকেও দিতে হবে। কেন দিবেন না আপনি? জামাত যদি সন্ত্রাসবাদী দল হয়, মানুষ তাকে প্রত্যাখ্যান করবে ভাই। মানুষের কাজটা মানুষই করতে দেন, জনগণের কাজটা আপনি দায়িত্ব নিয়ে না। বলে যে শেখ হাসিনা বলতো না, জনগণ আমাকে করছে, নির্বাচিত করছে, করলে তাহলে জনগণ আপনি ফেরলো না কেন? জনগণ আপনাকে রক্ষা করলো না কেন? আপনি 2/3 মেজরিটি পাইছেন, দাবি করতেছেন। আপনার ওই পোষা পালা জিহুজমাকে ইলেকশন কমিশন বলছে যে 2/3 মেজরিটির উপরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইছে। যারা আপনাকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিচ্ছে ভোট দেওয়া, তারা কই ছিল? তারা আপনাকে রক্ষা করলো না কেন? তার মানে ওটা মিথ্যা কথা ছিল। মিথ্যা তো আপনি সিরিজ অফ মিথ্যা বলছেন, আপনি বলছেন না। দেখেন, উনি বলছেন যে আয়নাঘর বলতে কিছু নাই, তাহলে কোথেকে বাড়িল? তার মানে দ্যাট ওয়াজ একদম মিথ্যা, একটা মানে কি বলবো এটা আপনাকে, ভয়ঙ্কর মিথ্যা কথা উনি বলেছেন। রাষ্ট্রনায়ক হয়ে একজন সরকার প্রধানও এদের মিথ্যা কথা বলেছেন। আমি কিন্তু এটাও দাবি করি, ওনাকে দেশে ফিরিয়ে আনা দরকার এবং ওনাকে বিচারের মুখোমুখি করা দরকার। ওনার এই সমস্ত অকর্মকাণ্ডে উনি যদি প্রমাণ করতে পারেন উনি ঠিক করছেন, ভালো। প্রমাণ করতে না পারলে ওনাকেও জেলে যেতে হবে। এখন কিছু তো মামলা হলো, হত্যাকাণ্ডের মামলা, হত্যার মামলাগুলো শুরু হলো। নিশ্চয় দুর্নীতির অনেক মামলা আমরা পাবো, যেটা আমরা এর আগে 111-এর সাথে আপনি মেলাতে মানা করেছেন, কিন্তু এর আগে আমরা এরকম মামলাগুলো দেখেছি। এই মামলাগুলো একই প্যাটার্নে হচ্ছে কি, মানে কোথাও কি মিল পাচ্ছে না? 111 এখনো মিল পাচ্ছি না, এখনো মিল পাচ্ছি। আমি বলি 111 কিন্তু খুবই মানে ওখানে কিন্তু একটা ছিল, আপনার প্রথম ছিল বিএনপিকে দৌড়াও, দ্বিতীয় ছিল পলিটিক্সকে মানুষের মন থেকে সরিয়ে দাও। পলিটিক্স মাইনাস একটা গেম ছিল, যেটা এখন দেখছেন না। এখন এটা হওয়া উচিত না, মানে বিরাজনীতিকরণের একটা প্রচেষ্টা কিন্তু ছিল, যেটা নাকি মিজারেবলি ফেল করছে। এখন বরং আরো রাজনৈতিক শক্তির উত্থানের চেষ্টা চলছে। আমরা চাচ্ছি রাজনৈতিক শক্তিকে আসতে হবে ভাই, তারা আসবে, তারা দেশ চালাবে। কিন্তু ওই বিরাজনীতিকরণের যে প্রচেষ্টা আবার দেখা যায়, এই নির্মম ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন সবাই করছে, এটা উপদেষ্টাদের কাছে করছে, তারা উত্তর দিচ্ছে না। আপনার কাছে প্রশ্ন করা উচিত না, কিন্তু মানুষ জানতে চাচ্ছে যে এই যে সংস্কার, এই যে একটা কাঠামো ঠিক করে দেওয়া, রোডম্যাপ করে দেওয়া, এটা কীরকম সময় লাগতে পারে আপনার
অনুমান? এটা বলা কঠিন ভাই, এটা বলা কঠিন মানে কি ওনাদের যোগ্যতার উপর ডিপেন্ড করবে, আমি আগেই বলছি। কিন্তু আচ্ছা, মানে কোন টাইম ফ্রেম দিতে রাজি না? একই কাজ যে যোগ্য লোকের হাতে পারলে কম সময় লাগবে, অযোগ্য লোকের হাতে বেশি সময় লাগবে, আর ধান্দাবাজ লোকের হাতে পারলে এটা হবেই না, সে খালি ঘোরাবে। এ হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। একই সঙ্গে আজকে আপনার জন্মদিন, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক আপনাদেরও ধন্যবাদ। নিউজ আওয়ার এক্সট্রা যেখানে শেষ করলাম, সহযোগিতায় ছিল ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ভালো থাকবেন।